আসসালামু আলাইকুম। বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি অঙ্কন শ্রেষ্ঠা। প্রথমে সংবাদ শিরোনাম। প্রথম বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে চীনে যাবেন প্রধানমন্ত্রী। দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনতে মামলার নথিপত্রসহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক। মজুদ ছাড়িয়েছে ২০,৬০,০০০ টনে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আত্মমর্যাদাশীল স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্য অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় ৪৭ জন নিহত, সংঘাত সত্ত্বেও যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হিজবুল্লাহ। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, এবার বিস্তারিত। প্রথমবার বিদেশ সফরে আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ ও ২২ জুন মালয়েশিয়া সফর শেষে সেখান থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী। সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রীর প্রথমবার বিদেশ সফরে মালয়েশিয়া ও চীনে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। খালিদা হাসানের রিপোর্ট। সরকার গঠনের পর প্রথমবার বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২১ থেকে ২২ জুন মালয়েশিয়া এবং ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফরকালে আগামী ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান পররাষ্ট্র সচিব। এ সফরে বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়া এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসেপে যোগদান করার আবেদন জোরালোভাবে তুলে ধরে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে। এছাড়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়া সহ আসিয়ান সদস্য রাষ্ট্রসমূহকে অধিকতর সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা জোরালো অনুরোধ করব। এছাড়া মুক্ত বাণিজ্য চুক্তি আলোচনা শুরু করার লক্ষ্যে টার্মস অফ রেফারেন্স বিনিময় হতে পারে। এছাড়া আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত আলোচনাধীন রয়েছে। আমরা আশা করছি তার মধ্যেও কয়েকটি এক্ষেত্রে স্বাক্ষরিত হবে। মালয়েশিয়া সফরে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি শিক্ষা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এই সফরকালে বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি শিক্ষা ও জনযোগাযোগ সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের বিষয়ে আলোচনা হবে। বিশেষত মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ, অধিক সংখ্যক পেশাজীবী নিয়োগ এবং বাংলাদেশি কমিটিতে দক্ষতা উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে আমরা তুলে ধরব। ২২ জুন মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বেজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সফরকালে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভাতেও যোগ দেবেন তারেক রহমান। উভয় দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। এই সফরে কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ যা আমাদের দুই দেশের মধ্যে বিদ্যমান তাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে আমরা আশা করি এবং দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত করবে বলে আমরা আশা করি। এই সফরের মাধ্যমে ভাতৃপ্রতিম দেশ মালয়েশিয়া ও চীনের সাথে বাংলাদেশের বিদ্যমান সম্পর্ক আরও গভীর এবং বিস্তৃত হবে বলে আমরা আশা করছি।
বেজিং সফর শেষে ২৬ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। খালিদা হোসেন, বিটিভি নিউজ, ঢাকা। আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় কৃতিত্বপূর্ণ ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সম্প্রতি নিজস্ব উদ্যোগে পানি নিষ্কাশনের উদ্যোগ নেয় ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক সদস্য মোহাম্মদ কামরুজ্জামানের গৃহীত পদক্ষেপ, আদাবর থানা এলাকায় বিকাশের দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনায় আসামি গ্রেফতার, চট্টগ্রামের আনোয়ারায় চাঞ্চল্যকর মা মেয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতার এবং কক্সবাজারে চকরিয়া থানার আলোচিত ডাকাতি ও গণধর্ষণ মামলার আসামি গ্রেফতারের ঘটনায় পুলিশ সদস্যদের পুরস্কার ও সম্মাননা দেয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুব দ্রুত সময়ে পুলিশ বাহিনী তাদের হারানো মনোবল ফিরে পেয়েছে এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছে। এ সময় সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রসঙ্গে তিনি বলেন, ইন্টারপোলের এনসিবি নোটিশ পাওয়ার পরদিনই সকল কাগজপত্র সংযুক্ত আরব আমিরাত সরকারকে পাঠানো হয়েছে। দেশটির সরকার যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব দ্রুতই তাকে ফিরিয়ে দিবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কাগজপত্র, ওয়ারেন্ট, মামলার বিবরণী সহ এখানে অনেক কাগজ দিতে হয়, সেগুলো আবার আরবিতে ট্রান্সলেট করতে হয়। আমাদের অফিসাররা রাতের ৯টা পর্যন্ত কাজ করেছে এবং সেই দিনেই পাঠিয়েছে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। ওই বিকেলেই তারা ডিপ্লোম্যাটিক ব্যাগে করে ইউএই গভর্নমেন্টের কাছে পাঠিয়েছে। তা আমরা আশা করি ইউএই গভর্নমেন্ট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে খুব শিগগির তাকে ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। আমরা পারসুয়েশনে থাকব। ২৩শে জুনকে তালিকা করে টার্গেট করে একটা নিষিদ্ধ রাজনৈতিক দল, তো তারা বাংলাদেশে উশৃঙ্খলা অস্থিরতা সৃষ্টি করতে চাইবে, তো পুলিশ বাহিনী তার দায়িত্ব পালন করবে। সেজন্য অ্যালার্ট করা হয়েছে সারা দেশে। দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সরকারি গুদামগুলোতে খাদ্যশস্যের মজুদ সন্তোষজনক অবস্থায় রয়েছে। ১৭ জুন ২০২৬ তারিখ পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্লোটিং মজুদ সহ দেশে খাদ্যশস্যের মোট সরকারি মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২০,৬০,৫০৭ মেট্রিক টনে। খাদ্য অধিদপ্তরের দৈনন্দিন খাদ্যশস্য পরিস্থিতি সংক্রান্ত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী সরকারি গুদামগুলোতে বর্তমানে প্রধান খাদ্যশস্য চালের মজুদ রয়েছে ১৫,৯৬,৫৭৯ মেট্রিক টন। এছাড়া গমের মজুদ রয়েছে ৩,৩৬,৮৩১ মেট্রিক টন এবং ধানের মজুদ রয়েছে ১,৬১,০৮৪ মেট্রিক টন। এর ফলে ফ্লোটিং বা ভাসমান মজুদ বাদে মোট মজুদের পরিমাণ ২০,৩৮,১১৪ মেট্রিক টন। এর সাথে গমের ২০,৪৩২ মেট্রিক টন এবং চালের ১,৯৬২ মেট্রিক টনের ফ্লোটিং মজুদ যুক্ত হয়ে মোট মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ২০,৬০,৫০৭ মেট্রিক টনে। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, দেশের টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। একই সঙ্গে গ্রিন টেক্সটাইল কারখানার সংখ্যা বাড়াতে হবে এবং সময়ের সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার বাড়াতে হবে। তিনি আজ রাজধানীর তেজগাঁও টেক্সটাইল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ক ৪র্থ আন্তর্জাতিক সম্মেলনে এই কথা বলেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর মামুন আহমেদ বক্তব্য রাখেন। শিক্ষামন্ত্রী বলেন, পাট খাত নিয়ে গবেষণা কমে যাওয়ায় এই খাতের মান ও সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই পাট খাতে গবেষণায় নতুন করে গুরুত্ব দিতে হবে। জনগণের নিরঙ্কুশ রায়ে সরকার গঠন করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির কাঙ্ক্ষিত সংস্কার কর্মসূচির মাধ্যমে মানবিক বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এই কথা বলেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আত্মমর্যাদাশীল স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে অর্জনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐতিহাসিক নির্বাচন যিনি জনগণের
প্রত্যক্ষ ভোটে 2/3 বেশি সমর্থন নিয়ে যিনি জনগণের খেদমতে দায়িত্ব পেয়েছেন, আমাদের দলের চেয়ারম্যান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি মহোদয়। দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে, দেশকে উন্নত করতে, আত্মমর্যাদাশীল একটি দেশ হিসেবে পরিণত করতে এবং স্বনির্ভর বাংলাদেশ গড়তে ওনার যে যাত্রা, সেই যাত্রায় আমরা সকলেই যেন সেই যাত্রার সহযাত্রী আমরা হতে পারি। দুপুরে সিডিএ কনফারেন্স রুমে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ জাতীয়তাবাদী কর্মচারী দল সিবিএ আলোচনা সভার আয়োজন করে। সংগঠনের সভাপতি ফয়েজ আহমদ বাবুলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য আবু সুফিয়ান, এনামুল হক এনাম, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী দেলোয়ার হোসেন সহ চট্টগ্রাম মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এর আগে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী নগরীর খুলশীতে বিপিও সামিটে যোগ দেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্রাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্য, বিজনেস প্রমোশন কাউন্সিল বিপিসি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধি, শিল্প খাতের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ফ্রিল্যান্সার, উদ্যোক্তা, শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা অংশ নেন। দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার এক্সপো, সেমিনার, তথ্য প্রযুক্তি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং কার্যক্রম এবং তরুণদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক সেশন। পরে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন নগরীর একটি কনভেনশন সেন্টারে গাফফার আমেনা খালেক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল গাফফার চৌধুরীর ইসালে সওয়াব উপলক্ষে আয়োজিত খতমে কোরআনে দোয়া মাহফিল যোগ দেন। এ সময় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, এনামুল হক, সাইদ আল নোমান সহ ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের হাটাজারিতে অনুষ্ঠিত হয়েছে কৃষকদের দক্ষতা উন্নয়ন ও আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস 2026। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে কৃষক প্রতিনিধি, কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। হাটাজারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বিশ্ব ব্যাংকের সহায়তায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহ আল মুমিন সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাটাজারি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মেজবাউদ্দিন। বক্তারা বলেন, বর্তমান সরকার কৃষি খাতকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের মাঝে উন্নত বীজ, কৃষি যন্ত্রপাতি ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণের পাশাপাশি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি ও শান্তি আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে হামলা করেছে ইসরায়েল। হামলায় নারী, শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছে। এ সময় ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলায় ৪ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তির পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বেড়েছে। মাহফুজুর রহমানের প্রতিবেদন। শান্তি আলোচনার মধ্যেই নতুন করে লেবাননে হামলা করেছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় নারী, শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়েছে। সেই সাথে ইরান সমর্থিত হিজবুল্লাহর হামলায় ৪ জন ইসরায়েলি সেনা প্রাণ হারিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে এটি ছিল হিজবুল্লাহর সবচেয়ে বড় প্রাণঘাতী আঘাত। লেবাননে হিজবুল্লাহর ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলায় এই গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘাতময় পরিস্থিতি থাকা সত্ত্বেও যুদ্ধবন্দে সম্মত হয়েছে ইসরায়েল ও হিজবুল্লাহ। শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা বলা হয়েছে। একজন মার্কিন কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও কাতারের আলোচকরা
ইরানের সহায়তায় যুদ্ধবিরতির সমঝোতা চুক্তি সম্পন্ন করেন। লেবাননে রাতভর ইসরায়েলি হামলার জেরে শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় পূর্ব নির্ধারিত যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা ভেস্তে যায়। লেবাননে ইসরায়েলের হামলা এবং হিজবুল্লাহর পাল্টা হামলার কারণে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। একজন সিনিয়র ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন, হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা অব্যাহত রাখলে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হবে। চলতি সপ্তাহের শুরুতে দুই পক্ষের মধ্যে সহিংসতা উল্লেখযোগ্যভাবে কমে গেলেও তা আবার বেড়ে যায়। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবন্ধের সমঝোতার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 2 মাসের মধ্যে এই নৌপথে এখন পর্যন্ত সর্বোচ্চ বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। সামুদ্রিক পর্যবেক্ষণ সংস্থা AXS মেরিন জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রণালী দিয়ে 25টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। গত 18 এপ্রিলের পর কোনো একদিনে এটি সর্বোচ্চ সংখ্যা। জুনের প্রথম 10 দিনে প্রতিদিন গড়ে মাত্র 7.6টি জাহাজ চলাচল করছিল। সেই তুলনায় এই সংখ্যা 5 গুণেরও বেশি। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া সংঘাতের সময় ইরান কার্যত এই প্রণালী বন্ধ করে দেয়। এ সময় জাহাজে একাধিক হামলাও হয়। এ সময় বিশ্বব্যাপী তেলের দাম বাড়ে এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হয়। যুদ্ধের আগে প্রতিদিন প্রায় 120টি জাহাজ এই পথ দিয়ে চলাচল করত। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। যুদ্ধ শুরুর পর সম্প্রতি মস্কোতে সবচেয়ে বড় ও ভয়াবহ হামলা চালিয়েছে ইউক্রেন। সেই রেশ কাটতে না কাটতেই এবার রাশিয়ার প্রতিবেশী ও ঘনিষ্ঠ মিত্র দেশ বেলারুশকে নতুন করে হামলার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল কিয়েভে এক সংবাদ সম্মেলনে তিনি এই হামলার হুমকি দেন। জেলেনস্কি বলেন, সীমান্ত এলাকায় টাওয়ারের উপর কিছু যোগাযোগ সংক্রান্ত যন্ত্র বসানো হয়েছে। ইউক্রেন সীমান্তের কাছে বেলারুশের ভূখণ্ডে থাকা সামরিক সরঞ্জাম 1 সপ্তাহের মধ্যে সরিয়ে না নেওয়া হলে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, বেলারুশের প্রেসিডেন্ট চাইলে এগুলো সরিয়ে নিতে পারেন। এর জন্য 1 সপ্তাহ যথেষ্ট সময়। যদি তা না করা হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে। একটা কাঠি মাথায় একটুখানি রাসায়নিক, ঘষা দিলেই আগুন। আজকের দেশলাইকেই আমরা এভাবেই চিনি। কিন্তু এই ছোট্ট কাঠিটা নিরাপদে জ্বলে উঠতে সময় নিয়েছিল 200 বছর। আর এই দীর্ঘ সময়ের ইতিহাসটাও ছিল বড়ই নির্মম। সে সময় শেখার মাসুল দিয়েছিল হাজারো শ্রমিকের চোয়াল, ফুসফুস আর জীবন। দৈনন্দিন জীবনে বহুল ব্যবহৃত দেশলাইয়ের অতীত ইতিহাস নিয়ে সীমা শারমিনের প্রতিবেদন। শুরুটা ছিল অন্ধকার দিয়ে। 1800 সালের আগে আগুন জ্বালানো মানেই যুদ্ধ। চকমকি পাথর ঠোকো, চুলোয় ফু দাও। 1826 সালে জন ওয়াকার প্রথম ফ্রিকশন ম্যাচ বানালেন। কাঠের মাথায় অ্যান্টিমনি সালফাইড আর পটাশিয়াম ক্লোরাইড, ঘষা দিলেই ফস করে জ্বলে উঠত। বিকট শব্দে ছিটকে পড়ত আগুনের ফুলকি। 1830-এ এলো আসল বিপদ। চার্লস শৌরিয়া আবিষ্কার করলেন সাদা ফসফরাস দিয়ে বানানো দেশলাই। এক ঘষাতেই নিঃশব্দে আগুন, রাতারাতি জনপ্রিয়। ইউরোপ আমেরিকার ঘরে ঘরে ঢুকে গেল লোকোমোটিভ ম্যাচ। কিন্তু নীরব ঘাতক সাদা ফসফরাস। দেশলাই কারখানায় সারাদিন এই বিষ নিয়ে কাজ করা মেয়েদের চোয়ালের হাড় ধীরে ধীরে পচতে শুরু করলো। ডাক্তাররা চোয়াল কেটে বাদ দিলেও অনেকেই মারা যেত। 1888-তে লন্ডনের ব্র্যান্ড অ্যান্ড মে ম্যাচ ফ্যাক্টরির 1400 মেয়ে ধর্মঘটে নামলো। আমাদের মুখ আমরা ফেরত চাই। পুরো ব্রিটেন কেঁপে উঠল। ঠিক একই সময়ে সুইডেনের গুস্তাভ ব্যাশ আবিষ্কার করলেন সেফটি ম্যাচ। তিনি সাদা ফসফরাস সরিয়ে লাল ফসফরাস দিলেন বাক্সের গায়ে। 1906 সালে বার্ন কনভেনশনে বিশ্ব প্রথমবার একসাথে বলল সাদা ফসফরাস নিষিদ্ধ। একটি কাঠের রসায়ন বদলাতে মানবজাতির লেগে গেল প্রায় 80 বছর। আজকের দেশলাই সেই ভুলের স্মৃতিস্তম্ভ। আজ যে দেশলাই মাত্র 10 সেকেন্ডের নিরাপদ আলোতে জ্বলে ওঠে, তার কাঠিতে কোনো ফসফরাস নেই। আছে পটাশিয়াম ক্লোরাইড, সালফার, গুঁড়ো কাঁচ আর বাক্সের গায়ে লাল ফসফরাস।
এই আলাদা করে দেওয়াটাই 200 বছরের ভুলের সমাধান আর হাজারো মানুষের ত্যাগের জ্বলন্ত সাক্ষী। সীমা শারমিন, বিটিভি নিউজ। লন্ডনের উত্তরাঞ্চলে 2টি ট্রেনের সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে অনেকে। একটি ট্রেনের সামনের অংশ অপর এক ট্রেনের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে। গতকাল বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশের বরাতে রয়টার্স জানায়, লন্ডন থেকে প্রায় 100 কিলোমিটার উত্তরে অবস্থিত বেডফোর্ড অঞ্চলে এ ঘটনার সূত্রপাত। ঘটনাস্থলে একাধিক জরুরি সেবা দল পাঠিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্সও উদ্ধার কাজে অংশ নেয় বলে জানিয়েছে ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস। কর্তৃপক্ষ ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের রেল লাইন এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। আবারও দেশের খবর। এবার সংবাদের সত্যতা যাচাই ভিত্তিক পরিবেশনা, ফ্যাক্ট চেক সত্য জানুন। বিএনপির শাসনামলে মেয়েরা রাস্তায় নিরাপদ নয় এমন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়েছে, বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ফ্যাক্ট চেক অনুসন্ধান করে দেখা গেছে দাবিটি সত্য নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সম্প্রতি সময়ে দেশে মেয়েরা রাস্তায় নিরাপদ নয় এমন দাবিতে বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যা সত্য নয়, সম্পূর্ণ গুজব ও ভিত্তিহীন। বৃহস্পতিবার শেয়ার করা ওই ভিডিওতে বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়, যা ছিল আওয়ামী লীগের গুজব। আওয়ামী লীগের অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট ছাড়াও কিছু পেজ ও অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওটির কয়েকটি কি ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করে ফ্যাক্ট চেক টিম। অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24-এর একটি প্রতিবেদন পাওয়া যায়। 2024 সালের 19শে মার্চ প্রকাশিত ওই প্রতিবেদনের ছবির সঙ্গে আলোচিত ভিডিওর একটি দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, ঘটনাটি 2024 সালের 17 মার্চ সকাল 8:45টার দিকে দিনাজপুর শহরের কালীতলা এলাকায় ঘটেছিল। সেখানে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রী তার চাচাতো বোনের বাড়িতে যাওয়ার সময় সাখাওয়াত হোসেন নামের এক মাদ্রাসা ছাত্র তাকে চাপটে ধরে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত সাখাওয়াতকে আটক করে পুলিশে সুপর্দ করেন। বিশেষজ্ঞরা মনে করেন, এমন গুজব ছড়িয়ে দেওয়া ভিডিও কিংবা ফটোকার্ড সম্পর্কে সচেতন হতে হবে এবং সঠিক তথ্য জানতে ফ্যাক্ট চেক করে নিতে হবে। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ। এবার আবহাওয়ার খবর। পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত চট্টগ্রাম ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা অথবা সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে অনেক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী অথবা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 24 ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.5 ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.1 ডিগ্রি বেশি। আগামীকাল চট্টগ্রামে সূর্যোদয় 5টা 10 মিনিটে এবং সূর্যাস্ত 6টা 40 মিনিটে। এবার জানিয়ে দিচ্ছি, কর্ণফুলী নদীতে আগামীকালে জোয়ার ভাটা